গতকাল নিশ্চয়ই আপনাদের মনে আছে একটি ডাকাতির খবর আমরা দেখিয়েছিলাম। বাড়িতে লুটপাট চলে, যেখানে বলা হয় সোনার গয়না চুরি হয়ে গেছে এবং যে মহিলা ছিলেন তাকে ধাক্কা মারা হয়েছে, তিনি চোট পেয়েছেন, তিনি কান্নাকাটি করে তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। তিনি পুরো বিবরণ দেন কি কি ঘটেছিল। আর তারপর কি তথ্য সামনে এসেছে জানেন? গয়না বিক্রি করে গল্প ফাঁদের সেই মহিলা, অর্থাৎ নাটকীয় মোড়। ডাকাতির সেই ঘটনায় যে অভিযোগকারী মহিলা, সেই অভিযোগকারী মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। টালিগঞ্জের ডাকাতিতে নাটকীয় মোড়, টালিগঞ্জের ডাকাতিতে ধৃত অভিযোগকারী স্ত্রী গ্রেফতার সোনালী বিশ্বাস এবং তার জামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুদীপ্তর কাছে যাব। সুদীপ্ত, একেবারে 180 ডিগ্রি টুইস্ট, কি এমন ঘটেছিল যে এই মহিলাকে এভাবে একেবারে শেক্সপিয়ারের নভেলের মতন প্লট সাজাতে হয়েছিল? পরতে পরতে নাটকীয় মোড় ছিল। একদমই তাই প্রিয়াঙ্কা। 45C/12 এবং রিজেন্ট পার্ক থানার অন্তর্গত মুর অ্যাভিনিউয়ের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই কিন্তু সোমবারের দিন যে ডাকাতির ঘটনা উঠে এসেছিল এবং মঙ্গলবারে যখন সোনালী বিশ্বাস সেই ফ্ল্যাটেরই গৃহিণী, তিনি যখন মুখ খুলছিলেন সংবাদ মাধ্যমের সামনে, তিনি একেবারে নাটকীয় একটি স্ক্রিপ্ট তৈরি করেছিলেন। যেন তিনি বলছিলেন যে আমি যখন ঘরে ঢুকি ঠিক তখন আমাকে পেছন থেকে ধাক্কা মারা হয়, তারপর আমার মুখে কাপড় দিয়ে দেওয়া হয় এবং ছেলের বিয়ের জন্য প্রায় 10 ভরি মতো গয়না ছিল এবং আরও যা কিছু ছিল, টাকা পয়সা সমস্ত কিছু কিন্তু লুট করা হয়েছে এবং ডাকাতির ঘটনা সামনে আসে। এবং তার কথা মতোই তার স্বামী পিকলু বিশ্বাস, তিনিও কিন্তু তার কথাতেই সায় দিয়েছিলেন। কিন্তু বেলা গড়ালো, মঙ্গলবার কাটলো, একেবারে বুধবারের দিন পুলিশ সূত্রে যেমনটা খবর যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাদের কাদের গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়েছে সেই মহিলাকেই যার নাম সোনালী বিশ্বাস, এবং গ্রেপ্তার করা হয়েছে তার দিদির বর এবং তার নাম রাজা নাগ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই দুজন মিলেই তারা প্ল্যান মাফিক এই কাজ করেছেন এবং এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং যেটা এখনো পর্যন্ত তদন্ত চলছে যে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, সেই বিষয়টা যেমন তদন্ত চলছে। পাশাপাশি আরও একটা জিনিস, এই যে ডাকাতির ঘটনা সামনে আসে সোমবারের দিন, সেই ডাকাতির ঘটনার যখন দুজনকে গ্রেপ্তার করা হয়, পুলিশ সূত্রে খবর গত একেবারে দফায় দফায় এই চুরি কিন্তু তারা করেছেন এবং গয়না চুরির ঘটনা কিন্তু উঠে এসেছে। কিন্তু পরিবার সেই অর্থে কিছু জানতো না। আমরা যখন তার ছেলের সঙ্গে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে এই ধরনের ঘটনার কথা তিনি জানতেন না, তবে এটা একেবারে পারিবারিক বিষয়, এমনটাও তিনি কিন্তু বলেছেন। পাশাপাশি একেবারে এটা বলা যায় যে নাটকীয় মোড়, তুমি যেমনটা বলছিলে একদম নাটকীয়। সুদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, তবে তার আগে একবার দর্শকদেরকে শোনাই গতকাল সেই মহিলা কি বলেছিলেন সাংবাদিকদের। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে, কি আছে গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল, আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে। তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল, ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুরি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ফ্লোরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। আমরা শোনালাম আপনাদেরকে গতকাল কিভাবে এই সোনালী বিশ্বাস, যিনি এত সুন্দর একটা নাটক রচনা করেছিলেন, তিনি কিভাবে আতঙ্কে সাংবাদিকদেরকে সেই বিবরণ দিচ্ছেন, পুলিশকেও সেই বিবরণ তিনি দিয়েছেন। আর এই ঘটনায় শুধুমাত্র সোনালী বিশ্বাস নয়, তার জামাইবাবু রাজা নাগ, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। এরা দুজন মিলে ঠিক কি প্লট রচেছিল, কোন উদ্দেশ্য, অভিসন্ধি কি ছিল জানবো। সুদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, জামাইবাবু এবং এই সোনালী বিশ্বাস, এরা দুজন মিলে কোন অভিসন্ধিতে এই প্লট রচনা করেছিল, কি দরকার পড়েছিল এবং কিভাবে পুলিশের সামনে পুরো ঘটনার খোলসা হলো? দেখো প্রিয়াঙ্কা, তুমি যেমনটা বলছিলে, একেবারে সোমবারের দিন এই ডাকাতির ঘটনা সামনে আসে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হন এবং তারা কথা বলেন এবং সোনালী বিশ্বাস সেই ফ্ল্যাটের গৃহিণী, তিনি বলেন যে আমাকে একেবারে পেছন থেকে ধাক্কা মারা হয় এবং তারপরে লুট করে নিয়ে যাওয়া হয়। একেবারে একটা নাটকীয় একদম একটা স্ক্রিপ্ট তিনি রচনা করলেন। কিন্তু কেন করলেন সেটা কিন্তু আগে থেকেই, অর্থাৎ মঙ্গলবার থেকেই রিজেন্ট পার্ক থানার পুলিশ তারা কিন্তু বলছিলেন যে এই ঘটনার সঙ্গে আত্মীয়র যোগ থাকতে পারে। কেন বলছিলেন? কারণ যখন এই সোনালী বিশ্বাস
বিশ্বাস তিনি যখন বলছিলেন যে আমি যখন ঘরে ঢুকতে যাই ঠিক তখন আমাকে পিছন থেকে ধাক্কা মারা হয়, অর্থাৎ কেউ ওই ফ্ল্যাটে আগে থেকেই ছিল এবং এমনটা কিন্তু দুশ্চিন্তা দেখা দিচ্ছিল ফ্ল্যাটের যারা বাসিন্দা রয়েছেন তাদের মনের মধ্যে। এটা একেবারে স্বাভাবিক, কিন্তু পুলিশ যেটা জানতে পেরেছিলেন নিচে একটি জিম রয়েছে, সেই জিমের যে সিসিটিভি ফুটেজ সেখান থেকে দেখা যাচ্ছিল যে আগে কোনো অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এই ঘরে কিন্তু ঢোকেনি, অর্থাৎ এই ফ্ল্যাটে কিন্তু যায়নি। তখনই কিন্তু পুলিশের সন্দেহ দানা বাঁধে এবং তারপরেই পুলিশ কিন্তু একেবারে জানিয়ে দিয়েছিল তারা মনে করছিলেন যে এই ঘটনার সঙ্গে আত্মীয় যোগ থাকতে পারে। এবং ঠিক বুধবারে যেটা পরিষ্কার হয়ে গেল, যদিও এটা বুধবার পরিষ্কার হয়নি, একেবারে মঙ্গলবারের দিন সন্ধ্যে থেকেই পরিষ্কার হয়েছে, পরিবার সূত্রে এমনটাই খবর এসেছে। এবং যেটা দেখা গিয়েছে তার সেই মহিলাকে এবং সেই মহিলার জামাইবাবুকে, দিদির বরকে কিন্তু একেবারে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে দুজন মিলে তারা এই ধরনের ঘটনা ঘটালেন, এই ধরনের ঘটনা কিন্তু সোমবারই ঘটেছে এমন নয়, যেটা পুলিশ সূত্রে খবর দফায় দফায়, অর্থাৎ গত কয়েক মাস ধরেই এই ধরনের ঘটনা তারা ঘটাচ্ছিলেন বলে জানা যাচ্ছে। তবে ঠিক কী কারণে ঘটানো হলো, কেন চুরি করা হলো, কি তাদের মধ্যে সম্পর্ক, কি অভিসন্ধি রয়েছে, সেই সমস্ত কিছুই তদন্ত চলছে। আজ তাদের কোর্টে পেশ করা হবে এবং তারপরে আরও বিষয়টা জানা যাবে, তদন্ত চলছে। বেশ, এই এতক্ষণ পর্যন্ত যতক্ষণ গ্রেপ্তার করেনি একটা দুশ্চিন্তা তো ছিল এই ফ্ল্যাটে যেহেতু হয়েছে, আর এটা শোনার পর নিশ্চয়ই এটা মনে হওয়ার পর মনে হচ্ছে যে এটাই ফ্যাক্ট হয়, তাহলে সেই দিক দিয়ে দুশ্চিন্তাটা অনেক কমে গেল। ফের রাজ্যকে বরাদ্দ কেন্দ্রে দীর্ঘদিন আটকে থাকা টাকা পেল রাজ্য। ফের রাজ্যকে বরাদ্দ কেন্দ্রের প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, ঠিক কোন কোন খাতে রাজ্যকে টাকা কেন্দ্রের এবং মোট কত টাকা বরাদ্দ করা হয়েছে? দেখো, যেটা নবান্ন সূত্রে খবর, মূলত ফুড সাবসিডি অর্থাৎ খাদ্য ভর্তুকি খাতে দীর্ঘদিন কেন্দ্র টাকা আটকে রেখেছিল। 2023-24 অর্থবর্ষের টাকা কেন্দ্র দিচ্ছিল না, তেমনটাই অভিযোগ তোলা হয়েছিল। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় তা নিয়ে সরবও হয়েছিলেন। এবং তারপরেই যেটা নবান্ন সূত্রে খবর, দুটি পর্যায়ে মোট 7,400 কোটি টাকা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে রাজ্যকে। যেটা জানা যাচ্ছে যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে 5,270 কোটি টাকা এবং ফেব্রুয়ারি চলতি মাসের প্রথম সপ্তাহে 2,130 কোটি টাকা কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে রাজ্যকে। এই খাদ্য ভর্তুকি খাতে বা যেটাকে বলা হয় ফুড সাবসিডি, এই খাতে কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছিল 2023-24 অর্থবর্ষের, যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন বিধানসভায়। এবং তারপরেই চলতি বছরের শুরুর পর থেকেই কেন্দ্রের তরফে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো এবং ইতিমধ্যেই সেই টাকা রাজ্যের কোষাগারে চলে এসেছে, তেমনটাই নবান্ন সূত্রে খবর। বেশ, আর নজর রাখবো এবার ট্যাংরার দিকে। ট্যাংরায় একই পরিবারের 3 জনের অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয়েছে 3 জনের দেহ, যাদের মধ্যে 2 জন মহিলা রয়েছেন এবং এক শিশুর দেহ উদ্ধার হয়েছে। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, এই পরিবারের সম্পর্কে কি জানা যাচ্ছে? এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা বলা হচ্ছে, যেটা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে, 2 জন মহিলা রয়েছেন যারা প্রায় 55 থেকে 60 বছর বা তার অধিক তাদের এই বয়স হতে পারে, এবং একজন বাচ্চা। 3 জনেরই কিন্তু দেহ ঘরের মধ্যেই পড়েছিল, এমনটা জানানো হচ্ছে পুলিশের তরফে। সেক্ষেত্রে এখন আনন্যাচারাল যেহেতু ইউডির কথা বলা হচ্ছে এবং কি কারণে মৃত্যু সমস্তটা কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। কারণ এই পরিবারের 3 জন ছাড়া আর কোনো সদস্য ছিলেন কিনা বা থাকলে তারা কোথায় থাকেন, আশেপাশে যারা প্রতিবেশী রয়েছেন তাদের থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে এই পরিবার সম্পর্কে। তবে এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যেটা বলা হচ্ছে, 3 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2 জন বয়স্ক বা পৌরা এবং একজন বাচ্চার মারা গিয়েছে। তবে কি কারণে মৃত্যু হলো ময়না তদন্তে করার স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু বলে কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে। বেশ।